অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুরু করছি সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়াতরু এর শেষ পর্ব। ছোট্ট একটা কারণে আজকে আমার মনটা একটু খারাপ। যারা ফেসবুকে আমাকে ফলো করেন, মানে আমার ফেসবুক পেজটা যারা ফলো করেন, ইউটিউবে যে নামে আমার চ্যানেলটা অডিও কথন উইথ রাজিয়া, এই নামেই আমার ফেসবুক পেজ আছে। ওখানে আমি পোস্টটা দিয়েছি, যে কারণে আমার মনটা খুবই খারাপ। যারা ওই পেজটা ফলো করেন তারা নিশ্চয়ই পোস্টটা দেখতে পাবেন। বোকা মেয়ের গল্প শিরোনামে ওই লেখাটা রয়েছে আমার। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়াতরু। উপন্যাসটির প্রথম 3টি পর্ব আমি আগেই আপলোড করেছি। আশা করছি আপনারা সবাই শুনেছেন। যারা না শুনেছেন তারা শুনে নেবেন। আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই 3টি পর্বের লিংক দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি ছায়াতরু উপন্যাসটির শেষ পর্ব। অফিসের পাশে সাঁকোর কাছে পৌঁছে সুভাষেন দেখল বড় সাহেবের বাংলোর কর্মচারী খানিকটা তফাতে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু 3 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাকে জেরা করছেন। লোকটা খুব ঘাবড়ে গিয়ে যেটুকু জানে সেটুকু বলছে। সুভাষেন কাছে যেতে মিস্টার এইচ.পি. রায় বললেন, আপনি বড় সাহেবকে ভালো করে পরীক্ষা করুন। মনে হচ্ছে শরীর আরো খারাপ হয়েছে। আপনি বললে ওকে এখনই। বলে ঘড়ি দেখলেন ভদ্রলোক। না, জলপাইগুড়ির হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। যেতে যেতে তিস্তার ফেরিঘাট বন্ধ হয়ে যাবে। শিলিগুড়িতেই নিয়ে যেতে হবে। প্লিজ তাড়াতাড়ি জানান। মাথা নেড়ে এগিয়ে যেতেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তা জিজ্ঞেস করলেন, ওই লোকটার কি অবস্থা, বাঁচবে তো? মিস্টার এইচ.পি. রায় বললেন, ওকেও বড় সাহেবের সঙ্গে শিলিগুড়িতে পাঠিয়ে দিলে আমাদের সমস্যা কমে যায়। যান ডক্টর। বড় সাহেব বাঁ হাত ভাঁজ করে চোখের উপর চাপা দিয়ে শুয়েছিলেন। ঘরে ঢুকে সুভাষেন বলল, গুড আফটারনুন স্যার। হাত সরালেন মিস্টার ম্যাকফারসন। ভারী গলায় বললেন, গুড আফটারনুন। এই তো দেখে গেলে, আবার কষ্ট করে কেন এসেছো? আপনি কথা বলবেন না স্যার। ব্যাগটাকে টেবিলের ওপর রেখে সুভাষেন ভদ্রলোকের পালস দেখল। তারপর থার্মোমিটার জিভের তলায় দিয়ে জ্বর দেখল, 101। জিজ্ঞেস করলো, আপনার শরীর কেমন লাগছে? ভালো না। আপনার যা জ্বর তাতে এতটা খারাপ লাগার কথা তো নয়। অসুখটা আমার শরীরকে যতটা কাহিল করেছে তার চেয়ে অনেক বেশি মন খারাপ হয়ে আছে। আমাকে চলে যেতে হবে ভাবলেই। যাকগে, একটা জোরালো ওষুধ দাও, যাতে কালই কলকাতায় রওনা হতে পারি। মিস্টার ম্যাকফারসন বললেন। নিশ্চয়ই দেব, কিন্তু যেতে পারবেন তো? যেতে হবেই ডক্টর। দুপুরে কিছু খেয়েছেন? অতি সামান্য, খাওয়ার ইচ্ছেটাই নেই। তা বললে চলবে না, আপনাকে পেট খালি অবস্থায় ওষুধ দিতে পারি না। সুভাষেন মুখ ঘুরিয়ে দেখল, দুজন মহিলা কর্মচারী ভিতরের দরজায় উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। সে বলল, সাহেবের জন্য একটু খাবার আনতে পারবে? মেয়ে দুটো ছুটল। বড় সাহেব বললেন, কি দরকার ছিল? খালি পেটে ওষুধ খাওয়া উচিত নয় স্যার। চোখ বন্ধ করলেন বড় সাহেব। তারপর জিজ্ঞেস করলেন, ডাক্তার হিসেবে তুমি কি ব্যাপারটা বিশ্বাস করো? এরকম ঘটনার কথা এর আগে কখনো শুনেছ? না স্যার। অবিশ্বাস্য। কিছু মনে করো না। তুমি কি লোকটাকে পরীক্ষা করেছ? না স্যার, ওর স্ত্রীর মুখে পুরো ব্যাপারটা শুনেছি। স্ত্রী একজন অশিক্ষিত মহিলা, তার উপর আস্থা রাখা বোধহয় উচিত হয়নি। বড় সাহেবের কথা শুনে ঠোঁট কামড়ালো। উনি খুব সত্যি কথা বলেছেন। আসলে ব্যাপারটা শোনার পর তার ভিতরে এক ধরনের সংকোচ সক্রিয় হওয়ায় সে দেখার ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছিল। সুভাষেন বলল, ওর স্ত্রীর মুখে যা হয়েছে তা শোনার পরে মনে হয়েছিল দেখতে চাইলে ওদের যেমন বিড়ম্বনায় ফেলবো, নিজেও অস্বস্তিতে পড়ব। তাছাড়া যা শুনেছিলাম তার চিকিৎসা কিভাবে করব আমি জানি না, তাই। ম্যানেজার হেসে ফেললেন। আসলে তুমি নিজের কাছ থেকে পালাতে চেয়েছিলে। আমার তো মনে হচ্ছে ওরা যা দাবি করছে তার কিছুই হয়নি। এই সময় একজন পরিচারিকা ট্রেতে করে অমলেট আর জল নিয়ে এলো। ম্যানেজার উঠে আধশোয়া হয়ে বসলেন। সুভাষেন প্লেটের ওপর অমলেটটাকে চামচ দিয়ে 2 টুকরো করে এগিয়ে দিল।
হঠাৎ ম্যানেজার বললেন, তোমাকে একটা অনুরোধ করতে পারি? নিশ্চয়ই। অমলেটের টুকরোগুলো চামচে তুলে আমাকে খাইয়ে দেবে? নিশ্চয়ই। সুভাষ সেন প্রথম টুকরোটা ওর মুখে তুলে দিতে তিনি চোখ বন্ধ করে চিবোতে লাগলেন। খাবারটা গলা দিয়ে নামার পর বললেন, এখন ওর বয়স 89। অস্ট্রেলিয়ায় আমার বোনের কাছে থাকেন। কার কথা বলছেন? সুভাষ সেন জিজ্ঞেস করল। আমার মা, হাসলেন ভদ্রলোক। একদম ছেলেবেলায় আমি ডিম খেতে চাইতাম না বলে উনি চামচে তুলে জোর করে খাইয়ে দিতেন। স্মৃতিটা ফিরে এলো। উনি সুস্থ আছেন তো? ওকে কেউ যদি জিজ্ঞেস করে শরীর কেমন আছে, তাহলে উনি বিরক্ত হন। বলেন, শরীর একটা বয়সের পর মাঝে মাঝে একটু খারাপ হবেই, তা নিয়ে প্রশ্ন করার কি আছে? আমার মা একজন অসাধারণ মহিলা। বলেই মাথা নাড়লেন ভদ্রলোক। ঠিক বললাম না? পৃথিবীর সব মাই তাদের সন্তানের কাছে অসাধারণ। খাবার শেষ হওয়ার পর ওষুধ খাইয়ে দিল সুভাষ সেন। বলল, আশা করি 1 ঘন্টার মধ্যে আপনার শরীর স্বাভাবিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর টেবিলের দিকে আঙুল তুলে বললেন, ওই ব্যাগটা একটু আমাকে এনে দাও প্লিজ। ব্যাগ এনে দিলে তা থেকে একটা ছোট্ট প্যাড বের করে কিছু লিখে এগিয়ে ধরলেন। এটা তোমার কাছে রাখো। কাগজটা নিয়ে সুভাষ সেন দেখল তাতে অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটা রাস্তা, বাড়ির নম্বর এবং টেলিফোন নম্বর লিখেছেন ভদ্রলোক। ম্যানেজার বললেন, ওটা আমার বোনের বাড়ি, মা সঙ্গে থাকেন। আমি সিডনিতেই থাকবো। অবশ্য যেখানেই থাকি তুমি চিঠি পাঠালে আমি ঠিক পেয়ে যাব। কাগজটাকে ভাঁজ করে ব্যাগে রাখল সুভাষ সেন। হয়তো দেখবেন আমি একদিন আপনাদের ওখানে গিয়ে হাজির হয়েছি। খুব খুশি হব, ম্যানেজার বললেন। আমি শরীরের জন্য যাওয়াটা একটু পিছিয়ে দিচ্ছি। এই লোকটি যদি কাল ভোরের মধ্যে সুস্থ না হয়, তাহলে কম্পাউন্ডারকে বলো যেন ওকে আমার গাড়িতে তুলে দেয়। আমি যাওয়ার সময় শিলিগুড়ির হাসপাতালে ওকে ভর্তি করিয়ে দিয়ে যাব। আর হ্যাঁ, মিস্টার রায়কে খবর দিও যেন আমার সঙ্গে দেখা করেন। কথাগুলো শেষ করে হাত বাড়িয়ে দিলেন ম্যানেজার। হাতে হাত মেলালো সুভাষ সেন। তারপর মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। সে যখন দরজার কাছে, তখন পেছন থেকে ম্যানেজারের গলা ভেসে এলো, ডক্টর। সুভাষ সেন ঘুরে দাঁড়ালো। ম্যানেজার বললেন, ওইভাবে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে যাও। শুধু এখন নয়, যে জীবন সামনে পড়ে আছে তার রাস্তায় মাথা উঁচু করে হেঁটে যাবে। একজন সামান্য টি প্ল্যান্টারের এই কথাটা মনে রেখো। চট করে 2 চোখের কোণ ভিজে উঠলেও সুভাষ সেন মাথা উঁচু করে ঘর থেকে বেরিয়ে হাঁটতে লাগলো হাসপাতালের দিকে। সন্ধ্যের মুখে আবার ছুটে এলো নৃপেন হালদার। তার মুখে এবার আতঙ্কের ছাপ। ম্যাডাম, কি হলো বলুন তো? আর একজন পেশেন্টকে নিয়ে আসছে। পেশেন্ট? অবাক হলো সুভাষ সেন। সেই একই কেস। আসুন আসুন, জানালায় আসুন। নৃপেন হালদার দ্রুত জানালার পাশে চলে গেল। ওই দেখুন, ঢাক বাজাচ্ছে। ঢাক বাজাচ্ছে? সুভাষ সেন জানালার কাছে চলে এসে দেখতে পেল দূরের রাস্তায় একটি লোককে সামনে নিয়ে হাসপাতালের দিকে আসছে লোকজন। যে লোকটিকে আনছে সে প্রায় উলঙ্গ, শুধু কোমরে একটা গামছা জাতীয় কাপড় জড়ানো। সুভাষ সেন জিজ্ঞেস করল, কি হয়েছে লোকটার? আপনি চেয়ারে বসুন ম্যাডাম, আমি খোঁজ নিয়ে আসছি। নৃপেন হালদার দৌড়ে বেরিয়ে গেল। একদম সরে না গিয়ে একপাশে দাঁড়িয়ে সুভাষ সেন দেখল লোকগুলো হাসপাতালের কাছে চলে এসেছে। নৃপেন হালদার ওদের সামনে গিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কেন এসেছ? সবাই একসঙ্গে কথা বলল, যার অর্থ বোধগম্য হলো না। যে ছেলেটিকে ওরা এনেছে তার বয়স 20-র নিচে। গামছার নিচে তার 2টো হাত ঢুকে রয়েছে। ধমক দিয়ে ওদের চুপ করিয়ে নৃপেন হালদার জিজ্ঞেস করল, কি হয়েছে ওর? পাশে দাঁড়ানো এক প্রৌঢ় বলল, ও আমার ছেলে। একটাই ছেলে আমার। ওর যা হয়েছে তাতে আমার বাবা ঠাকুরদার বংশ লোপ পেয়ে যাবে। কান্না ছিটকে বের হলো গলা থেকে। আরে বাবা, কি হয়েছে সেটা তো আগে বলো, বিরক্ত হলো নৃপেন হালদার। ওর পেচ্ছাপের দ্বার ভিতরে ঢুকে যাচ্ছে। আজ সকাল থেকেই একটু একটু করে ঢুকে যাচ্ছে, বাবা কাঁদতে কাঁদতে জানালো। চোখ বড় হয়ে গেল নৃপেন হালদারের। আরে সর্বনাশ, আবার একটা! শুনুন, আপনি একা আপনার ছেলেকে নিয়ে হাসপাতালের ভেতরে চলে যান।
আর কেউ যাবেন না, যান, বলে চিৎকার করে চৌকিদারকে বলল, এই দুইজনকে ভিতরে নিয়ে যাও। বাবা যখন ছেলেকে ধরে হাসপাতালের ভিতরে নিয়ে যাচ্ছে তখন আবার ঢাক বাজাতে লাগলো দাঁড়িয়ে থাকা সঙ্গীরা। নৃপেন হালদার চিৎকার করে হাত নেড়ে তাদের থামালো। আরে ভাই, এটা হাসপাতাল, এখানে ঢাক বাজানো নিষেধ। তাছাড়া তোমরা ঢাক বাজাচ্ছ কেন? ওই ছেলেটার কষ্ট দেখে তোমাদের আনন্দ হচ্ছে? একটু চুপ করে থেকে শেষ পর্যন্ত একজন মুখ খুলল। ওকে তো ভূতে ধরেছে, ঢাকের আওয়াজ শুনলে ভূত পালিয়ে যাবে। ভূতে ধরেছে? হ্যাঁ কম্পান বাবু, নইলে যা শরীরের বাইরে রেখে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন তা কেন শরীরের ভিতরে ঢুকে যাবে? ভূত এই কাজটা করছে। মাথা নাড়ল নৃপেন হালদার। কিন্তু ভূত তো এখানে আসতে সাহস পাবে না। কেন কম্পান বাবু? এটা সাহেবদের চা বাগান, এখানে তোদের ভূত ঢুকবে না। বলে আর দাঁড়ালো না। বাপ ছেলেকে আগের পেশেন্টের ঘরে পাঠিয়ে দিয়ে নৃপেন হালদার সোজা চলে এলো সুভাষেনের ঘরে। একই কেস ম্যাডাম, অবশ্যই এবার বউয়ের বদলে বাপ এসেছে, আর ছেলের বয়স খুবই কম, সবে যুবক হয়েছে। ওরও একই সমস্যা? হ্যাঁ। ঠিক আছে, ভর্তি করে রাখুন। আজ কি শিলিগুড়িতে পাঠানো যাবে? দুজন হয়ে গেল, আপনি একবার মিস্টার দেকে জিজ্ঞেস করবেন। মুখ নিচু করল নৃপেন হালদার। কি হলো? ম্যাডাম, আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে ভালো হয়। কথা না বলে চোখ ছোট করে তাকালো সুভাষেন। আপনাকে বলছি, কাল থেকে ওর ভাবগতি আমার ভালো লাগছে না। বড় সাহেব দেশে চলে যাচ্ছেন, তাই উনি যেন দায়িত্ব পেয়ে গিয়েছেন। ছোট সাহেব বলেছেন দে সাহেব স্বাধীন ভারতবর্ষের স্বাধীন চা বাগানের প্রথম ম্যানেজার হতে চলেছেন। ওর কথাই শেষ কথা হবে। যাদের বয়স হয়েছে তাদের চাকরি থেকে উনি ছাঁটাই করে দেবেন। সবে বাচ্চাটা জন্মালো, এই সময় চাকরি গেলে ভয়ঙ্কর বিপদে পড়ে যাব ম্যাডাম। তাই আপনি যদি ওর সঙ্গে একটু কথা বলেন খুব ভালো হয়। হাত জোড় করে কথাগুলো বলল নৃপেন হালদার। ঠিক তখনই কান্না এবং কাঁসর ঘণ্টা বাজানোর আওয়াজ শোনা গেল। আওয়াজটা হাসপাতালের দিকে এগিয়ে আসছে। জানালার কাছে ছুটে গিয়ে নৃপেন হালদার মাথায় একটা হাত চেপে ধরে চেঁচিয়ে উঠল, সর্বনাশ! মানে? উঠে দাঁড়ালো সুভাষেন। আর একটাকে নিয়ে আসছে, সঙ্গে মেয়ে ছেলেও আছে, খুব কাঁদছে। আপনি গিয়ে দেখুন তো কি ব্যাপার, সুভাষেন বলল। অনেক বুঝিয়ে কাঁসর ঘণ্টা বাজানো বন্ধ করে লোকটাকে ভিতরে নিয়ে আসতে বলল নৃপেন হালদার। লোকটা দুহাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। দুই আদিবাসী মহিলা তার দুদিকে দাঁড়িয়ে আছে দড়ির প্রান্ত ধরে। লোকটার পরনে গামছা। নৃপেন হালদার জোরে হুকুম দিতেই লোকটাকে নিয়ে দুজন মহিলা এগোলো। নৃপেন হালদার চিৎকার করলো, দুজন নয়, একজন ভিতরে যাও। আরে, যে ওর বউ সে স্বামীর সঙ্গে ভিতরে যাও। সঙ্গে সঙ্গে দুই মহিলা প্রায় একসঙ্গে বলে উঠল, আমি ওর বউ, আমি যাব। দুজন বউ? নৃপেন হালদারের চোখ বড় হলো। ওপাশে দাঁড়ানো দলের সঙ্গে আসা একজন প্রৌঢ় বলল, হ্যাঁ কম্পানবাবু, রামুর দুই বিয়ে, ওরা ঠিকই বলছে। সর্বনাশ! নৃপেন হালদার ঢোক গিলল। তারপর বয়স্কাকে জিজ্ঞেস করলো, তুমি কি বড় বউ? হ্যাঁ। বলো কি হয়েছে? আর কি বলবো, আমার কপাল, নইলে ভর দুপুরে কেউ দরজা বন্ধ করে দ্বিতীয় বউয়ের সঙ্গে শোয়, সেই পাপেই তো এরকম হলো। সঙ্গে সঙ্গে দ্বিতীয় মহিলা চেঁচিয়ে উঠল, একদম মিথ্যে কথা, দিদি মিথ্যে কথা বলছে। ও শোয়নি, ওর শরীর খারাপ লাগছিল, তারপর যন্ত্রণা হতে চিৎকার করলো, বলল পেচ্ছাবের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। লজ্জার মাথা খেয়ে আমি দিদিকে ডেকে এনে দেখালাম, তারপর দড়ি বেঁধে রাখলাম যাতে ভিতরে ঢুকে না যায়। হতাশ গলায় নৃপেন হালদার বলল, চলো ভেতরে চলো। তিনটে লোককে খাটের অভাবে মেঝেতে বিছানা করে শুইয়ে দেয়া হলো। ওরা নগ্ন অবস্থায় নেই জেনে সুভাষেন ঘরে ঢুকলো। পুরুষ তিনজন এখন কাঁদছে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কাঁদছে তার সঙ্গীরা। নৃপেন হালদারকে সুভাষেন বলল, আমি অফিসে যাচ্ছি, আপনি এদের ঘুমের ওষুধ দিন। সুভাষেনকে হাসপাতালের বাইরে আসতে দেখে দুই দলের লোকজনের মধ্যে গুঞ্জন উঠল। সেটাকে পাত্তা না দিয়ে সুভাষেন সোজা অফিসে চলে এসে দেখল তিনজন ম্যানেজার কিছু একটা আলোচনা করছেন। তাকে দেখে কথা থামিয়ে মিস্টার রায় বললেন, ইয়াস ডক্টর, আবার কিছু হয়েছে নাকি? মাথা নাড়ল সুভাষেন।
এখন পর্যন্ত ৩ জন একই রকম শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অথচ এটা কি ধরনের রোগ তা আমার জানা নেই। তাই কিভাবে চিকিৎসা করব বুঝতেই পারছি না। শুনলাম এর আগে এই চা বাগানে কারো এমন সমস্যা হয়নি। আমার মনে হয় এখনই এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা দরকার। মিস্টার এইচপি রায় জিজ্ঞেস করলেন, তাকে কোথায় পাওয়া যাবে? আমি জানি না, ডুয়ার্সে আমি একেবারেই নতুন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার মিশ্র বললেন, এরকম ঘটনা আমিও কখনো শুনিনি। কিছু মনে করবেন না ডাক্তার, ব্যাপারটা আপনি নিজের চোখে দেখেছেন? নিঃশব্দে মাথা নেড়ে না বলল সুভাষেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তা বললেন, কি আশ্চর্য, আপনি তো একজন সাধারণ মহিলা নন। ওরা অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে, আপনি পরীক্ষা করবেন না? পেশেন্টদের আত্মীয়রা যে বর্ণনা দিয়েছে তারপরে আর পরীক্ষা করে দেখার প্রয়োজন আমি মনে করি না। তাছাড়া যা হয়েছে বলে ক্লেম করা হচ্ছে সেটা একেবারেই অসম্ভব, শক্ত গলায় বলল সুভাষেন। হে কি বলছেন ডক্টর? মাথা নাড়লেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার গুপ্তা। একজন নয়, পরপর ৩ জন পেশেন্ট একই সমস্যার কথা বলছে। সেটা কিভাবে অসম্ভব হতে পারে? আপনি কিছু মনে করবেন না। এই অসুখটা সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা না থাকার জন্য আপনি অসম্ভব বলে উড়িয়ে দিতে পারেন না। মাথা নাড়ল সুভাষেন। আপনি ঠিকই বলেছেন। এরকম ব্যাপার হতে পারে তা ডাক্তারি পড়ার সময় আমার প্রফেসররা কখনো বলেননি। আমি কম্পাউন্ডার বাবুকে বলেছি আজ রাত্রে ঘুমের ওষুধ দিয়ে ওদের ঘুমাতে সাহায্য করতে। যদি ওদের ঘুমন্ত অবস্থায় শিলিগুড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয় আর ওখানকার ডাক্তাররা চিকিৎসা করতে পারেন তাহলে তো খুব ভালো হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচপি রায় জিজ্ঞেস করলেন, পেশেন্টরা কি খুব চেঁচামেচি করছে? যন্ত্রণা হচ্ছে? না, তেমন নয়। পেশেন্টদের চেয়ে ওদের আত্মীয়রাই বেশি নার্ভাস হয়ে যাচ্ছে। ওদের কি আজই শিলিগুড়িতে পাঠানো সম্ভব? সুভাষেন জিজ্ঞেস করল। আমরা চেষ্টা করছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচপি রায় বললেন। বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে সাঁকুর উপর দাঁড়ালো সুভাষেন। এখন ভর বিকেল। এই যে ৩ জন মানুষ একই সমস্যা নিয়ে চা বাগানের হাসপাতালে একই দিনে হাজির হলো, তা কলকাতার কোনো হাসপাতালের ডাক্তার শুনেছেন কিনা সন্দেহ। সবচেয়ে বিস্ময়ের কথা, এতদিন কারো কিছু হয়নি, হঠাৎ একই দিনে পরপর ৩ জনের মোটামুটি একই সমস্যা তৈরি হয়ে গেল। যদি ওরা যা বলছে তার মধ্যে কিছুটাও সত্যি থাকে, তাহলে সারা পৃথিবীতে এটা আলোচনার বিষয় হয়ে যাবে। হঠাৎ সুভাষেনের মনে হলো, রোগী ৩ জনের স্ত্রী বা বাবা বংশবৃদ্ধি হবে না বলে চিন্তিত যে পরিমাণে, রোগীর জীবনহানি হতে পারে বলে ততটা উদ্বিগ্ন নয়। চা বাগানের লাগোয়া গঞ্জে হাট বসে রবিবারে। বাকি ৬ দিন আগে কোনো দোকান ছিল না। এখন ৩টে টালির ছাদের দোকান হয়েছে। সেই ৩টের একটা রবিবার ছাড়া সপ্তাহের ৬টা দিন বন্ধ থাকে। বাকি দুটো মুদির দোকান। দুটো দোকানের যেটা ছোট, তার সামনে টুলের উপর দাঁড়িয়ে বিকেল বেলায় চোঙা মুখের সামনে ধরে এক যুবক চেঁচিয়ে যাচ্ছিল, সাবধান সাবধান, প্রকৃতির অভিশাপে ছেলেদের পুরুষাঙ্গ তলপেটের ভিতরে ঢুকে যাচ্ছে। একবার ঢুকে গেলে সেটা আর কখনো বাইরে বের হবে না। দাড়ি গোঁফ নিয়ে পুরুষ মানুষ নারী হয়ে যাবে। এখন হোক রাত্রে হোক, যে কোনো মুহূর্তে আপনি এই ভয়ঙ্কর অসুখের শিকার হতে পারেন। চা বাগানের নতুন আসা ম্যাডাম ডাক্তার বলেছেন এই রোগের কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নেই। কিন্তু গঞ্জের কালীবাড়ির পুরুত মশাই আজ দুপুরে নিদ্রার সময় স্বপ্ন দেখেছেন। যদি এখনই সেই স্বপ্নে পাওয়া ফলের বিচি মা কালীর আশীর্বাদ নিয়ে অঙ্গে ধারণ করেন, তাহলে ওই ভয়ঙ্কর অসুখ আপনাকে কাবু করতে পারবে না। আসুন, তাড়াতাড়ি আসুন, বিলম্বে হতাশ হবেন। আপনি যদি আপনার পুরুষত্ব রক্ষা করতে চান তাহলে আর দেরি করবেন না। চোঙ্গার মাধ্যমে মুদির দোকানের সামনে দাঁড়িয়ে এরকম ঘোষণা আগে কখনো হয়নি। পিল পিল করে লোক জমতে আরম্ভ করলো। ঘোষক বলে যাচ্ছে, মাত্র ২ আনা। জানি শুনতে বেশি লাগছে, কিন্তু কত বেশি? আপনি যদি পুরুষ থেকে নারী হয়ে যান তাহলে কখনো বাবা হতে পারবেন না। মাত্র একটা ২ আনার বদলে আপনি ভবিষ্যতে বাবা হতে পারবেন, সন্তানের বাবা হতে পারবেন। মাত্র ২ আনা। মাত্র ২ আনাতে আপনি পরিবারের শান্তি কিনতে পারেন। ভিড় হালকা হতে লাগলো। একজন হাত জোড় করে বলল, একটু কম করলে ভালো হয় ভাই। এক আধুলিতে আমার সারা মাসের বাজার হয়ে যায় ভাই। বাজার হলে বাজার করুন, সর্বনাশ হলে বুঝবেন। ১ সিকি করো ভাই। কেন?
তার বেশি পারবো না, এদিকে কদিন থেকে শরীরটা ঢিস ঢিস করছে যে। আচ্ছা, আপনার কথা মেনে নিচ্ছি, বলে চিৎকার করলো যুবক। মাত্র এক সিকি, একটা সিকিতে বংশ রক্ষা করুন। দুজন লোক ট্যাগ থেকে পয়সা বের করে এগিয়ে দিলে দোকানের মালিক একটি লাউয়ের শুকনো বিচি মাদুলির মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে মুখ আটকে এগিয়ে দিল। লাল সুতো মাদুলির ফুটোর মধ্যে ঢুকিয়ে গলায় মালা করে আজই পরে ফেলুন, সঙ্গে সঙ্গে আপনার চিন্তা দূর হয়ে যাবে। দূরে দাঁড়িয়ে যারা দেখলো তাদের একজন জিজ্ঞেস করলো, ভাই, আজ কতক্ষণ আপনার দোকান খোলা থাকবে? রাত 8টায় বন্ধ করি রোজ, আজ ডিমান্ড থাকলে ভেবে দেখব। আধ ঘন্টার মধ্যে দোকানের সামনে লাইন পড়ে গেল। দোকানদার অতটা আশা করেনি, তাই মাত্র 10টি মাদুলি এনেছিল। অতএব ঘোষণা করতে হলো, আজ আর মাদুলি দেয়া যাবে না, লগ্ন অশুভ হয়ে গিয়েছে। আপনারা কাল সকাল 11টার সময় আমাদের এখানে এলে শুদ্ধ মাদুলি পাবেন। ততক্ষণ ঘরে ঘরে মা কালীর নাম করুন। সেই সন্ধ্যের মধ্যেই দিকে দিকে জানাজানি হয়ে গেল, মাদুলি পাওয়া গিয়েছে। যে মাদুলি পরলে পুরুষ মানুষ নারী হয়ে যাবে না। সবাই ঠিক করলো যে করেই হোক এক আধুলি জোগাড় করতেই হবে, নইলে কখন কি হয়ে যায় বলা যায় না। তিনজন যখন পুরুষ থেকে মহিলা হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে, তখন 300 কি 3000-এরও এই অবস্থা হতে পারে। একটা আধুলি জোগাড় করতে অন্য সময় খুব সমস্যায় পড়তে হতো, কিন্তু এখন যারা বিবাহিত তাদের স্ত্রীরাই গয়না খুলে দিচ্ছে। সেগুলো বিক্রি করে মাদুলি কিনে গলায় পরো, নইলে তোমার মুখের দিকে তাকাতে পারবো না গো। কেন তাকাতে পারবে না কেন? তুমি আর ব্যাটা ছেলে থাকবে না যে? শুনতে পেলাম হিজড়েদের মতো চেহারা হয়ে যাবে। কল্পনা করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই নাও। কোয়ার্টার্সে ফিরে এলো সুভাষ সেন। দেখলো মাংরা নেই। এতোয়ারিকে জিজ্ঞেস করে জানলো মাংরা গঞ্জে গিয়েছিল আর ফিরে আসেনি। গঞ্জে গিয়েছিল কেন? ও খুব ভয় পেয়েছে দিদি। কিসের ভয়? এই 3জনের যা হয়েছে তা যদি ওর হয়। কি যাতা বলছো? বিরক্ত হলো সুভাষ সেন। হ্যাঁ দিদি। এতোয়ারি বলা মাত্রই বাইরে শব্দ হলো। সে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে কে ওখানে? বাইরে থেকে মাংরার গলা ভেসে এলো, আমি। দরজা খোল। এতোয়ারি পাশের ঘরে গিয়ে দরজা খুলতেই মাংরা ভিতরে চলে এসে সুভাষ সেনকে দেখে সালাম করলো। গঞ্জে গিয়ে কি করছিলে? বিরক্ত গলায় প্রশ্ন করলো সুভাষ সেন। মাদুলি আনতে। সবাই বলল মাদুলি পড়লে আর কিছু হবে না। মাথা নিচু করলো মাংরা। অনেক কষ্টে নিজেকে সামলালো সুভাষ সেন। তারপর জিজ্ঞেস করলো, তুমি এত দাম দিয়ে মাদুলি কিনলে? কি করব, উপায় নেই যে। মাংরা বলল। কাঁধ নাচালো সুভাষ সেন। তোমরা আমার মাথা খারাপ করে দেবে। শোনো, এখনই একবার বড় সাহেবের বাংলোয় যাও। চৌকিদারকে জিজ্ঞেস করো আমি জানতে চেয়েছি ওর জ্বর কমে গেছে কিনা। কার জ্বর? মাংরা বুঝতে পারল না। ও বলবে বড় সাহেবের জ্বর কমেছে কিনা। সঙ্গে সঙ্গে দৌড়ালো মাংরা। সুভাষ সেনের মনে হলো অনেক আগেই খবরটা তার নেওয়া উচিত ছিল। সারাটা দিন উদ্ভট অসুখ নিয়ে টেনশনে কেটেছে। সুভাষ সেন ভেবেছিল রাতে ভালোভাবে ঘুমোতে পারবে, কিন্তু খাওয়া শেষ হলে মাংরা ফিরে এসে যে খবরটা দিল তা ঘুম কেড়ে নিল। বড় সাহেব মিস্টার ম্যাকফারসনের জ্বর নাকি বেড়েছে। তিনি রাত্রে কিছুই খাননি। চৌকিদার খোঁজ নিয়ে মাংরাকে বলেছে বড় সাহেব ঘুমোচ্ছেন, রাত্রে কিছু খাবেন না, তাকে যেন ডাকা না হয় এমন আদেশ দিয়েছেন। আগামীকাল তার যে চলে যাওয়ার কথা ছিল সেটা এই অবস্থায় সম্ভব হবে না। আবার জ্বর এলো কেন? যখন সে ভদ্রলোককে ওষুধ দিয়ে এসেছিল তখন বেশি জ্বর ছিল না। ওষুধ খাওয়ার পরে সেটা বেড়ে যাওয়ার তো কথাই নয়। জ্বর যদি বেশি হয়ে থাকে তাহলে মাথাটা ধুয়ে দিলে ওর ভালো লাগবে, জ্বরও কমে যাবে। কিন্তু ঘুমিয়ে থাকা অসুস্থ মানুষকে ডেকে তোলাও উচিত নয়। কিন্তু হঠাৎ ভদ্রলোকের শরীর খারাপ হলো কেন, বিশেষ করে চা বাগান ছেড়ে চলে যাওয়ার আগে? যে কোনো সময় জ্বর আসতেই পারে, কিন্তু আজ সে যে ওষুধ দিয়ে এসেছে তা খাওয়ার পরে জ্বর বেড়ে যাওয়ার তো কথা নয়। ঘুম আসছিল না। জানালায় দাঁড়িয়ে অন্ধকার পৃথিবীটার দিকে তাকিয়েছিল সুভাষ সেন। মিস্টার ম্যাকফারসনের সঙ্গে কথা বললে তার খুব ভালো লাগে। এত বড় একটা চা বাগানের ইংরেজ ম্যানেজার যে এমন ভদ্র হতে পারে তা কখনো ভাবেনি সে।
কলকাতার বন্ধুরা বলেছিল বিলেতের অপদার্থ অশিক্ষিত ছেলেদের আফ্রিকা এশিয়াতে ভালো মাইনে দিয়ে ম্যানেজারের চাকরিতে পাঠানো হয়। ভারতের কয়লা খনি, চা বাগান ইত্যাদি জায়গায় সেই অশিক্ষিত লোকগুলো পুলিশের প্রশ্রয়ে যা খুশি তাই অত্যাচার করে গিয়েছে বছরের পর বছর। বেশিরভাগই কিছুদিনের জন্য পরিবারদের সঙ্গে নিয়ে আসে। তারা এই বাস্তব বর্জিত জায়গায় থাকতে চায় না বলে দ্রুত শহরে বা দেশে ফিরে যায়। সাহেব ম্যানেজার সঙ্গিনী হিসেবে বেছে নেন একের পর এক শ্রমিক পরিবারের মেয়েকে। এটাই ছিল চা বাগানের ম্যানেজারদের জীবনযাপনের একটা পদ্ধতি। এই কারণেই সুভাষ সেনকে বন্ধুরা নিষেধ করেছিল চা বাগানের চাকরিতে আসতে। কিন্তু সুভাষ সেনের মনে হয়েছিল ব্রিটিশদের শাসনমুক্ত ভারতবর্ষের চা বাগান কখনোই আগের নিয়মে চলতে পারে না। পরাধীন ভারতে যা স্বাভাবিক ছিল তা স্বাধীন ভারতে কখনোই ঘটতে পারে না। এই চা বাগানে এসে মিস্টার ম্যাকফারসনকে দেখে সে খুব অবাক হয়ে গিয়েছিল। এই মানুষটা ব্রিটিশ আমলে অন্য ম্যানেজারদের চেয়ে আলাদা আচরণ এবং জীবনযাপন করে গিয়েছেন। পৃথিবীতে চিরকাল ব্যতিক্রমী মানুষরা বাস করেন, আর বাস করেন বলে পৃথিবী এখনো অনেক সুন্দর। ঘুম আসছিল না, হঠাৎ অন্ধকারের ভিতর থেকে উঁচু গলার কান্না ভেসে এলো। একটু কান পাততেই সুভাষ সেন বুঝতে পারল ওই কান্না মেয়েদের গলা থেকে বের হচ্ছে। তারার হালকা আলো এসে 4টে মূর্তি দেখতে পেল। ওরা দৌড়তে দৌড়তে এদিকে আসছে। জানালা থেকে সরে এসে সুভাষ সেন এতোয়ারিকে চেঁচিয়ে ডাকল। ঘুম চোখে এতোয়ারি দরজায় এলে সুভাষ সেন তাকে বলল, দেখ তো এত রাতে কারা কাঁদতে কাঁদতে আসছে, মনে হলো সবাই মেয়ে। শোনা মাত্র এতোয়ারি জানালায় ছুটে গেল। বোঝার চেষ্টা করে বলল, ওরা হাসপাতালের দিকে যাচ্ছে, সবাই মেয়ে। চিনতে পারা যাচ্ছে? মাথা নাড়ল এতোয়ারি। না। শুক্রা এসেছে? সে তো সন্ধে থেকেই ঘুমোচ্ছে। এতোয়ারি জিজ্ঞেস করল, ডাকবো? একটু ভাবল সুভাষ সেন, তারপর বলল, একবার দেখে আয় ও জেগে আছে কিনা। দরজা খুলে এতোয়ারি বাইরে চলে গেলে সুভাষ সেন আবার জানালায় গিয়ে দাঁড়ালো। শুনশান রাত। আধা অন্ধকারে ডুবে আছে চা বাগান। অনেক দূরে চলে গিয়েছে কান্নার দঙ্গল। ঠিক তখনই কাঠের চাকার শব্দ হলো। ঘর ঘর শব্দটা দূরে সরে যাচ্ছে। এতোয়ারি ফিরে এসে বলল, ও জেগেছিল, তাই বললাম কারা কাঁদতে কাঁদতে গেল গিয়ে খোঁজ নিয়ে আসতে। ঘুম থেকে জোর করে উঠাসনি তো? না না, এতোয়ারি বলল, সন্ধে থেকেই তো ঘুমোচ্ছে, আর কত ঘুমোবে। কিছুক্ষণ পরে কাঠের চাকার আওয়াজ হলো। সুভাষের নিজেই বাইরের বারান্দায় বেরিয়ে এলো। কাঠের গাড়িটা থামিয়ে শুকরা হাসলো। দিনের বেলা যা হলো রাতে তা উল্টো হয়ে গেল। এতোয়ারি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, কি বলছিস তুই? কি আর বলবো, আমার মাথায় কিছুই ঢুকছে না। শুক্রা হাসলো। বিরক্ত হলো সুভাষ সেন। শুক্রা, কি হয়েছে? গম্ভীর গলা জিজ্ঞেস করলো সে। কি বলবো দিদি, একটা মেয়েকে তার মা দিদিরা নিয়ে এসেছে, কিন্তু হাসপাতালের লোক ওদের বলছে কাল সকালে আসতে। কি হয়েছে মেয়েটার? সুভাষ সেন জিজ্ঞেস করলো। ওরা বলছে মেয়েটার বুক ভিতরে ঢুকে যাচ্ছে, আর ঢুকলে ও আর মেয়ে মানুষ থাকবে না। সেই ভয়ে ওরা কান্নাকাটি শুরু করেছে। শুক্রা বলল, তুমি নিজের চোখে দেখলে? এতোয়ারি অবাক হয়ে জিজ্ঞেস করলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? রেগে গেল শুক্রা। কেন? আমি মেয়ে মানুষের বুক দেখব? তাছাড়া মেয়েটা তো দুহাত দিয়ে বুক আড়াল করে কাঁদছে। শুক্রা বলল। কি যাতা বলছো, ওরা নিশ্চয়ই নেশা করে আছে। সুভাষ সেন বলল। না না, নেশা করে নেই, সত্যি বলছি। শুক্রা বলল, কিন্তু একবার যদি বুকের পাঁজরের মধ্যে বুক ঢুকে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মাথা গরম হয়ে গেল সুভাষ সেনের। ভেতর থেকে টর্চ নিয়ে এসে সে এতোয়ারিকে বলল, আমার সঙ্গে এসো। শুক্রা, তুমি এখানেই থাকো। আধা অন্ধকার পথে হাঁটার সময় এতোয়ারি বলল, আপনি কি কখনো এরকম হয় বলে শুনেছেন? আমরা যা শুনিনি অথবা জানি না তার বাইরেও পৃথিবীতে অনেক কিছু হয়। ওরা নিশ্চয়ই এত রাতে কাঁদতে কাঁদতে মেয়েটাকে হাসপাতালে কারণ ছাড়া নিয়ে আসেনি। সুভাষ সেন দূর থেকেই হাসপাতালটাকে দেখতে পেল। হাসপাতালের ঢোকার বড় দরজা বন্ধ। সেই 4 মূর্তি বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে। কাছে গিয়ে সুভাষ সেন ধমক দিল, চুপ করো, একদম চুপ। ভিতর থেকে দারোয়ান নজর রাখছিল।
সুভাষেন এসেছে দেখে তড়িঘড়ি দরজা খুলে দিল। ভিতরে ঢুকে সুভাষেন বলল, কি হয়েছে তা ঠিকঠাক বলো। একজন বয়স্ক মহিলা বলল, ওর বুক ভিতরে ঢুকে যাচ্ছে। বলে কেঁদে উঠল বয়স্কা। দিদি, ওর পেটে বাচ্চা এসে গিয়েছে। মায়ের বুক না থাকলে বাচ্চা বাইরে বেরিয়ে এসে দুধ খাবে কি করে? আপনি বাঁচান। সুভাষেন দেখল মেয়েটিকে, জামার উপর দিয়ে বুক আঁকড়ে দাঁড়িয়ে আছে, মুখ নামানো, টস টস করে চোখ থেকে জল পড়ল। তুমি ওর কে হও? প্রশ্ন করল সুভাষেন। আমি ওর শাশুড়ি। হঠাৎ কি করে মনে হলো যে ওর বুক বসে যাচ্ছে? ও সকাল থেকে বলছিল বুকে ব্যথা করছে। তারপর বিকেলবেলায় বলল যে ওর বুক ছোট হয়ে যাচ্ছে। একটু আগে নিজের চোখে দেখলাম বুক ভিতরে ঢুকে যাচ্ছে। ও দুহাত ধরে আঁকড়ে আছে বলে এখনো সবটা ঢুকে যায়নি। শাশুড়ি বলল, তুমি ওকে নিয়ে ভেতরে এসো, বাকিরা ঢুকবে না, বাইরে থাকো। হুকুম দিয়ে সুভাষেন ভিতরে চলে গেল। ততক্ষণে চৌকিদার তাড়াতাড়ি তার বসার ঘরে হ্যাজাক জেলে দিয়েছে। এতোয়ারের গলা পাওয়া যাচ্ছিল। সঙ্গে আসা দুজনকে ভিতরে ঢুকতে বাধা দিচ্ছে। শাশুড়ি বৌমাকে নিয়ে ঘরে ঢুকতে সুভাষেন দেয়ালের পাশে থাকা বিছানাটাকে দেখিয়ে বলল, তুমি এখানে শুয়ে পড়ো। মেয়েটি রাজি হচ্ছিল না। শাশুড়ি তাকে জোর করে শুইয়ে দিল। স্টেথো নিয়ে সুভাষেন কাছে গিয়ে শাশুড়িকে বলল, ওর জামাটা বুক থেকে সরিয়ে দিন, আর হাত সরিয়ে নিতে বলুন। সঙ্গে সঙ্গে মেয়েটি তীব্র প্রতিবাদ করে উঠল, সে হাত সরাবে না। শাশুড়ি বলল, ও ভয় পাচ্ছে, হাত ছেড়ে দিলে বুক আর বাইরে থাকবে না, তখন কি হবে? ওসব কিছুই হবে না, বলে জোরে ধমক দিল সুভাষেন। যা বলছি তাই করো। শাশুড়ি জোর করে বুকের উপর থেকে জামা সরিয়ে বৌমাকে দু হাতে ধরে থাকলো। সুভাষেন দেখল মেয়েটির স্তন ঈষৎ ছোট, কিন্তু ভিতরে ঢুকে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে বলল, ঠিক আছে, বুকে কি ব্যথা লাগছে? মেয়েটি চোখ বন্ধ করে মাথা নেড়ে হ্যাঁ বলল। ও রাতে কিছু খেয়েছে? শাশুড়ি মাথা নাড়ল। পাগলের মতো কাঁদছে, খাবে কি? অনেকে বলছে ওর পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। আমার ছেলে শিলিগুড়িতে কাজ করে, ওকে আমি কি জবাব দেব? চোখ মুছল মহিলা। এখনই তো জবাব দিতে হচ্ছে না, তাহলে কাঁদছো কেন? ও কতক্ষণ খায়নি? সেই সকালের পর থেকে খায়নি। চৌকিদার বাইরের ঘরে ছিল। তাকে ডেকে সুভাষেন জিজ্ঞেস করল, হাসপাতালের কিচেনে কি কোনো খাবার পাওয়া যাবে? ওই ছেলে তিনটের জন্য রুটি তরকারি করা হয়েছিল, অল্প খেয়েছে, বাকিটা পড়ে আছে, নষ্ট হয়নি। চৌকিদার বলল, ওগুলো এনে এদের খাইয়ে দাও। চৌকিদার চলে গেলে সুভাষেন বলল, খাবার না খেলে গায়ে জোর হবে না, জোর না হলে বুক আরো ভিতরে ঢুকে যাবে, বুঝেছ? শাশুড়ি বলল, বুঝেছি। ব্যাগ থেকে ঘুমের ওষুধ বের করে শাশুড়ির হাতে দিয়ে সুভাষেন বলল, খাওয়া হয়ে গেলে এই বড়িটা খাইয়ে দেবে, তারপর ওর সঙ্গে আর কথা বলবে না। মাথা নাড়ল শাশুড়ি। ওর বুক ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই যাবে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আর যে দুজন এসেছে তাদের বাড়িতে ফিরে যেতে বলো, এখানে থাকার দরকার নেই। কি করে যাবে? করুণ গলায় প্রশ্ন করল শাশুড়ি। কেন? জঙ্গলে হাতি বেরিয়েছে যে, হাতির সামনে পড়লে ওদের মেরে ফেলবে। আসার সময় 4 জন ছিলাম, একসঙ্গে গলা মিলিয়ে কেঁদেছি। সেই কান্না শুনে হাতিরা কাছে আসেনি, কিন্তু দুজনের কান্না শুনলে ওরা ভয় পাবে না, শাশুড়ি বলল। সুভাষেন আর কথা বাড়ালো না। চৌকিদার খাবার এনে দিলে তাকে বাইরের দরজা বন্ধ করতে বলে এতোয়ারিকে নিয়ে বাইরে পা দেওয়ার সময় দেখল সঙ্গে আসা সেই দুজন মহিলা তখনও পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। সুভাষেন বলল, তোমরা ভিতরের বারান্দায় গিয়ে বসো। বলা মাত্র ওরা প্রায় পুতুলের মতো ভিতরে চলে গেল। শুনশান পথ দিয়ে ফিরে আসার সময় আচমকা এতোয়ারি বলল, একটা কথা বলবো? বলো। আচ্ছা, এটা তো আমারও হতে পারে। কোনটা? হাঁটতে হাঁটতে অবাক হয়ে তাকালো সুভাষেন। মানে আমার বুকও তো ভিতরে ঢুকে যেতে পারে। কি সর্বনাশ! যতক্ষণ না সেরকম কিছু হচ্ছে। না না, বলছি যদি হয়। তোমার মায়ের হয়েছিল? না। তার মায়ের? না না, কারো হয়নি। তাহলে তোমারও হবে না, চলো। হাঁটতে লাগলো সুভাষেন। বিছানায় এপাশ ওপাশ করলো সুভাষেন। কলকাতার ডাক্তাররা এমন ঘটনা কেউ বলছে জানলে তাকে পাগল বলবেন।
অথচ এই চা বাগানের হাসপাতালে আগে যা কখনো ঘটেনি তা আজ ঘটে গেল। অন্তত যে পেশেন্টরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে এসেছে তারা তো বিশ্বাস করছে ব্যাপারটা। এই বিশ্বাসটা কোথা থেকে মনে আসছে? ভোরের দিকে আর বিছানায় থাকতে পারল না সে। জানলাটা খুলে দাঁড়াতে ঠান্ডা বাতাস এসে শরীর জুড়িয়ে দিল। চোখ বন্ধ করল সুভাষেন। আর কি যে আরাম! চোখ খুলতেই হকচকিয়ে গেল সে। এগুলো কি? এখনো পৃথিবীতে হালকা অন্ধকার, দৃষ্টি বেশি দূরে যায় না, কিন্তু তাতেও বুঝতে অসুবিধে হচ্ছে না একটা হাতির দল ধীরে সুস্থে হেঁটে চলেছে রাস্তা দিয়ে, নিঃশব্দে। তার কোয়ার্টার্স ছাড়িয়ে আচমকা দলটা দাঁড়িয়ে গেল, স্থির হয়ে রইল মিনিট খানেক। তারপর বাঁদিকে ঘুরে চা বাগানের মধ্যে ঢুকে গেল একের পর এক। এত কাছ থেকে বুনো হাতি দেখার অভিজ্ঞতা হবে তা কখনো ভাবেনি সুভাষেন। তার শরীরে কাঁটা ফুটে উঠেছিল। হাতিগুলো যদি তার কোয়ার্টার্স ভাঙতে চাইতো তাহলে একটু অসুবিধা হতো না ওদের। এখানে আসার পর সে শুনেছে অনেক বন্যজন্তু রাতের বেলা চা বাগানে খাবারের খোঁজে আসে। বাইসনের সংখ্যা বেশি, হাতি আছে, আছে কিছু চিতাবাঘও। এতদিনে হাতিদের দেখতে পেল। হাতির দল চোখের আড়ালে চলে গেলে কাঁসর ঘন্টার আওয়াজ কানে এলো। তারপর অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। একটা লোক কাঁসর বাজাতে বাজাতে আসছে, সম্ভবত ওই আওয়াজে যাতে বন্যজন্তু সামনে না আসে। লোকটির পিছনে একটি মহিলা, যে 2 হাতে বুক আঁকড়ে হাঁটছে। সর্বনাশ! আরেকটা কেস। পরিষ্কার বোঝা যাচ্ছে এই মেয়েটিও মনে করছে তার স্তন বুকের ভিতরে ঢুকে যাচ্ছে। জানালায় দাঁড়িয়ে একটু ভাবল সুভাষেন। সে এখন কিছুই করতে পারবে না। এই অসুখের, অবশ্য যদি এটাকে অসুখ বলা যায়, কোনো চিকিৎসা তার জানা নেই। এরা গিয়ে হাসপাতালের দরজা না খোলা পর্যন্ত বাইরেই বসে থাকুক। কাল সকালে যদি ম্যানেজারকে বলে শিলিগুড়িতে ওদের পাঠিয়ে দেয়া যায়। অবশ্য পাঠিয়ে দিয়েও যে কোনো লাভ হবে তা মনে হচ্ছে না। সকাল হলো। অন্য দিনের চেয়ে অনেক আগেই তৈরি হয়ে সুভাষেন হাসপাতালে আসতেই কাঁসর হাতে নিয়ে ছেলেটা হাউমাউ করে যে কথা বলে গেল তা বুঝতে সমস্যা হলো না সুভাষেনের। লোকটা তার বউকে বাঁচাতে বলছে, তার জন্য সে 10টা টাকা দিতে পারে, ওটাই তার সম্বল। ঠিক এই সময়ে গাড়ির শব্দ শোনা গেল। সুভাষেন ঘাড় ঘুরিয়ে দেখল বড় সাহেবের গাড়ি ওপাশ থেকে ধীরে ধীরে এদিকে আসছে। সে খুব অবাক হয়ে এগিয়ে যেতেই গাড়িটা পাশে এসে থামল। পিছনের দরজা খুলে বড় সাহেব বাইরে পা দিয়ে বললেন, গুড মর্নিং ডক্টর। কি আশ্চর্য, আপনি? শরীর কেমন আছে? সুভাষেন অবাক। এখন তো ভালোই আছি। তোমার ওষুধে ভালো কাজ হয়েছে। ভিতরে যেতে পারি? শিওর, আসুন স্যার। কয়েক পা হাসপাতালের সিঁড়ির দিকে গিয়ে ঘুরে দাঁড়ালো সুভাষেন। আপনি সুস্থ আছেন তো স্যার? হেসে ফেললেন বড় সাহেব। হ্যাঁ, আমি অনেকটাই সুস্থ। আপনার বাংলোয় গিয়ে কাল যা শুনেছিলাম। হ্যাঁ, সেটা ছিল গতকালের কথা। আচ্ছা ডাক্তার, তুমি কখনো কোনো ফলকে ডাল থেকে খসে নিচে না পড়ে আকাশের দিকে উঠে যেতে দেখেছো? না স্যার। কোনো নদীকে সমুদ্রের দিকে না গিয়ে আচমকা তার স্রোত যদি উল্টো দিকে পাহাড়ের দিকে ফিরে যেতে চেষ্টা করে তাহলে তোমার কি মনে হবে? অসম্ভব। মনে হবে ভুল দেখছি। গুড। প্রকৃতি নারীর শরীরের ভিতরটা যেভাবে তৈরি করেছে পুরুষের শরীর একদমই সেভাবে করেনি। তবু কোনো পুরুষ যদি দাবি করে সে মা হতে চলেছে তাহলে তোমার কি মনে হবে? লোকটি উন্মাদ। গুড, চলো আমরা ভিতরে যাই। বড় সাহেব এগোলেন। তাকে অনুসরণ করল সুভাষেন। বড় সাহেব যে হাসপাতালে আসা বিচিত্র রোগীদের দেখতে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সাত সকালে তার আসাটা বেশ বিস্ময়ের। মেল পেশেন্ট বাঁ দিকের ঘরে থাকে, তাই তো? বড় সাহেব জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, মাথা নাড়ল সুভাষেন। রাত্রে যারা হাসপাতালে ডিউটি দেয় অথবা ঘুমোয় তারা জানতে পেরে এসে জড়ো হয়েছে একপাশে। চৌকিদার বড় সাহেবকে সেলাম জানালো মাথায় লাঠি ঠেকিয়ে। বড় সাহেব হাত বাড়ালেন। দেখি তোমার লাঠিটা। হাতে নিয়ে বললেন, মাঝে মাঝে তেল মাখাও নিশ্চয়ই, নইলে এত। হাসলেন তিনি। একটু পরেই তোমাকে ফেরত দিচ্ছি। পাশের ঘরে ঢুকলেন বড় সাহেব। 3 জন পেশেন্টকে পাহারা দিচ্ছে তাদের সঙ্গে আসা একজন করে বাড়ির লোক। বড় সাহেব সুভাষেনকে জিজ্ঞেস করলেন, কাল প্রথম কাকে আনা হয়েছিল? সুভাষেন কিছু বলার আগেই চৌকিদার দেখিয়ে দিল। ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে সবার।
নিজের যৌনাঙ্গ দুহাতে চেপে ধরে রোগী উঠে বসে কেঁদে বলল, সাব, সাব মার জায়গা সাব। বড় সাহেব বললেন, একে উপর করে শুইয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে শুনে লোকটি নিজেই উপর হয়ে শুয়ে পড়ল, যদিও সে তার হাত সরালো না। বড় সাহেব চকিতে সজোরে লোকটির নিতম্বে লাঠি দিয়ে আঘাত করলেন। লোকটি চিৎকার করে উঠল, হারে বাপ, মার গায়া। কিন্তু বড় সাহেব থামলেন না। তৃতীয়বারের মতো আঘাত করার পর লোকটি লাফিয়ে উঠে পড়ল। তার দুটো হাত লাঠির আঘাত থেকে শরীরকে বাঁচাতে চাইছিল। বড় সাহেব চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, এখন বল, ওটা কি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে? লোকটা মাথা নাড়ল দ্রুত, না না, আর ঢুকছে না, ছোড় দিজিয়ে, ছোড় দিজিয়ে। কথাগুলো কানে যাওয়া সত্ত্বেও বড় সাহেবের কোনো প্রতিক্রিয়া হলো না। তিনি মেরে চলেছেন আর ছেলেটি লাফাচ্ছে। শেষ পর্যন্ত হাত জোড় করে কান্নায় ভেঙে পড়ে ছেলেটি বলল, আর মারবেন না সাব, আমি ঠিক হয়ে গিয়েছি, বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বড় সাহেব এবার ঘুরে দ্বিতীয় রোগীর দিকে তাকালেন। সে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, আমাকে মারবেন না সাহাব, তোরটাও তো ভেতরে ঢুকে যাচ্ছে, বের করতে হবে না? বড় সাহেব লাঠি উপরে তুললেন। সঙ্গে সঙ্গে মাথা নাড়ল রোগী। ওকে মারছেন দেখার পর আমার শরীর ঠিক হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দিন সাহেব। কান্নাকাটি করতে করতে দুজন দৌড়ে সঙ্গীদের নিয়ে বেরিয়ে গেল। বড় সাহেব এবার প্রথম রোগীকে জিজ্ঞেস করলেন, কেউ তোমাকে এসব করতে বলেছিল? কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল লোকটা। কেন বলেছিল? এখান থেকে যে ওষুধ দেবে তা খেলে আমার বউয়ের ছেলে হবে, আর মেয়ে হবে না, তাই। লোকটা হাউমাউ করে উঠল, আর করব না। বড় সাহেব বললেন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ওরা চলে গেলে ভদ্রলোক হাসলেন। আমার পক্ষে কোনো মেয়েকে এইভাবে মারা সম্ভব নয়, উচিত নয়। ওটা তোমাকেই করতে হবে ডাক্তার। আচ্ছা, চলি। একটু দাঁড়ান স্যার। সুভাষেন পা বাড়াতেই চৌকিদার দৌড়ে এলো। ওরা পালিয়ে যাচ্ছে ম্যাডাম, ধরে আনবো? ছেলে রোগীরা? না, দুটো মেয়ে রোগী আর তাদের সঙ্গীরা। ম্যানেজার হেসে ফেললেন, না, ওদের যেতে দাও। তোমার কাজ অনেক কমে গেল ডাক্তার। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। যাচ্ছি মানে? কপালে ভাঁজ পড়ল সুভাষ সেনের। এখান থেকে শিলিগুড়ি, সেখান থেকে কলকাতা হয়ে দিল্লি, দিল্লি থেকে প্লেন ধরে লন্ডন। সেখানকার কাজ শেষ হয়ে গেলে বাকি জীবনটার জন্য সিডনিতে চলে যাব ডক্টর। ভালো থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? কেউ তো জানলো না। আমি যেদিন এখানে প্রথম এসেছিলাম সেদিনও তো কেউ জানতো না। বড় সাহেব ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে ড্রাইভারের মুখেই হাসপাতালের কর্মীরা শুনতে পেয়েছিল বড় সাহেবের চলে যাওয়ার কথা। তারা ভিড় করে এসেছিল গাড়ির সামনে। ড্রাইভার গাড়ির দরজা খুলে দাঁড়ালো। বড় সাহেব ছোট্ট জটলার দিকে তাকিয়ে হাত নাড়লেন। তারপর গাড়িতে উঠে বসতেই ড্রাইভার দরজা বন্ধ করে দিল। ড্রাইভার গিয়ে ইঞ্জিন চালু করতেই বড় সাহেব জানালা দিয়ে হাত বাড়ালেন। টাচ মি ডক্টর, ডু ইউ নো হোয়াই? হাত বাড়িয়ে বড় সাহেবের হাত স্পর্শ করে নিঃশব্দে মাথা নাড়ল সুভাষেন। না। তোমার ফার্স্ট নেম শুভা। শুভা শব্দটার মানে আমি জেনেছি। বাই। গাড়ি চলা শুরু করলো। দুপুরে খেতে এসেছিল সুভাষেন। দেখল শুক্রা দরজার সামনে কাঠের 4 চাকার গাড়িতে বসে আছে, বেশ উদ্বিগ্ন মুখ। সুভাষেন জিজ্ঞেস করল, কিছু হয়েছে মনে হচ্ছে? খুব বিপদ, খুব বিপদ, বিড়বিড় করল শুক্রা। কিসের বিপদ? অবাক হলো সুভাষেন। বলবো, কিন্তু হাতে একদম সময় নেই। হাসপাতালে গিয়ে বললে সবাই জানতে পারবে বলে যেতে ভয় হচ্ছিল। কিন্তু তুমি এখনই চা বাগানের মধ্য দিয়ে আমার ঘরে চলে যাও। কেউ যদি না দেখে তাহলে কোনো ভয় থাকবে না, দ্রুত বলল শুক্রা। কিসের ভয়? কি যাতা বলছো? আমি ঠিকই বলছি। আজ সকালে নাকি বড় সাহেব রোগীদের খুব মেরে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। সাহেবের চামড়া সাদা, এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছে বলে কালো চামড়ার অসুস্থ মানুষদের খুব মেরে হাতের সুখ করেছে। আর ওরা বলছে সাহেবকে সাহায্য করেছো তুমি। ওরা তোমাকে সাহেবের দালাল বলছে, বেঈমান বলছে। লাইনে লাইনে লোককে খেপানো হচ্ছে। একটু পরেই সবাই তোমাকে ধরতে হাসপাতালে আসবে। ডাক্তার দিদি, তুমি আমার ঘরে যদি যেতে পারো তাহলে বিপদ থাকবে না।
আমি তোমার জিনিসপত্র রাত্রে নিয়ে যাব। আমি চললাম। শুক্রা তার কাঠের চাকার গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে চলতে শুরু করলো। হতভম্ব হয়ে গেল সুভাষ সেন। শুক্রা যেভাবে কথাগুলো বলল তা মিথ্যে ভাবার কোনো কারণ নেই, কিন্তু হঠাৎ চা বাগানের শ্রমিকদের খেপিয়ে তুলল কে? কি করবে বুঝতে পারছিল না সে। একবার মনে হলো দ্রুত সহকারী ম্যানেজার এইচপি রায়, মিস্টার গুপ্তা অথবা মিস্টার মান্নার কাছে গিয়ে ব্যাপারটা বলে, কিন্তু যেভাবে শুক্রা বলে গেল তাতে ওসব করার জন্য সময় পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু টাকা পয়সা জামা কাপড় তো রয়েছে ভিতরের ঘরে, ওগুলো সঙ্গে নিয়ে যেতে হলে এতোয়ারিকে বলতে হবে দরজা খুলতে। এতোয়ারি জানতে চাইবে সে কেন চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে। কে বলতে পারে সে খবরটা ওদের বলে দিবে কিনা? যারা আসছে তারা তো ওরই জাত ভাই। তারপরেই খেয়াল হলো ওরা তো শুক্রারও জাত ভাই। শুক্রা যদি এতটা এসে তাকে সতর্ক এবং আশ্রয় দিতে পারে, তাহলে এতোয়ারি কি তার সঙ্গে শত্রুতা করবে? ভাবতে ভাবতে দরজা খুলে গেল। এতোয়ারি দাঁড়িয়ে আছে, ওর হাতে সুভাষেনের সুটকেস। জিজ্ঞেস করলো, বয়ে নিয়ে যেতে পারবেন? তুই সব শুনেছিস? হ্যাঁ, তাড়াতাড়ি না গেলে বিপদ হবে। আমি যাব? না। সুটকেস হাতে নিল সুভাষেন, বেশ ভারী। সুটকেসের মধ্যে গয়না টাকা রেখে দিয়েছি। অবাক হয়ে গেল সুভাষেন। এতোয়ারি বলল, বাঁ দিকের সরু রাস্তা দিয়ে চা বাগানের মধ্যে চলে যাও, তারপর বাঁ দিকের গলিটা ধরলে ও পাশে পৌঁছে যাবে। তাড়াতাড়ি যাও। ও হ্যাঁ, দাঁড়াও। ভিতরে ঢুকে গিয়ে একটা প্যাকেট নিয়ে ফিরে এলো এতোয়ারি। এর ভিতরে খাবার আছে, খেয়ে নিও। এক হাতে সুটকেস, অন্য হাতে ব্যাগ নিয়ে এত দ্রুত চা বাগানের মধ্যে দিয়ে কখনো এত জোরে হাঁটবে কল্পনা করেনি সুভাষেন। এখানে চা গাছগুলো একটু লম্বাটে, শেড ট্রিগুলো কাছাকাছি। একটু জিরিয়ে নিতে দাঁড়ালো সে। এভাবে কোয়ার্টার্স ছেড়ে চা বাগানের ভিতর পালিয়ে আসার কথা সে কল্পনাও করেনি। দুজন হিতৈষী তাকে সাহায্য না করলে পরিণতি কি হতো তার। এই সময় দূরে চিৎকার এবং ঢাকের আওয়াজ হচ্ছে শোনা গেল। গাছের আড়াল থাকায় সুভাষেন দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজ শুনে বোঝা যাচ্ছিল লোক সংখ্যা কম নয়। সে একটু এগিয়ে সরু পথ ছেড়ে চা বাগানের ভিতরে ঢুকে গেল। জায়গাটা পরিষ্কার, বসা যায়। বসা মাত্র মনে হলো সে পৃথিবীর মানুষের চোখের আড়ালে চলে গেল। চা বাগানের ভিতরের রাস্তা দিয়ে কেউ গেলেও তাকে দেখতে পাবে না। কিন্তু এখন সে কি করবে? এইভাবে চা বাগানের ভিতরে সন্ধ্যের পর বসে থাকা মানে আত্মহত্যা করা। হাতি দূরের কথা, বাইসন, লেপার্ড কি নেই। তাছাড়া সাপের দেখা পেলে ফিরে যেতে পারবে কিনা সন্দেহ। কি অন্যায় সে করেছিল? বড় সাহেব চাইলে তাকে হাসপাতালে নিয়ে যেতে সে বাধ্য। তিনি বুঝতে পেরেছিলেন ওরা হয় ভয় পেয়ে অথবা অভিনয় করে কিছু উদ্দেশ্য নিয়ে হাসপাতালে এসেছে। প্রহার করা মাত্র ওদের আসল চেহারা বেরিয়ে পড়ল। বড় সাহেব মেয়েদের ঘরে ঢোকেননি। হয়তো তাকে বলতেন ব্যবস্থা নিতে, কিন্তু সেটা করতে হয়নি। লোকগুলো সঙ্গীদের নিয়ে ভয়ে হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সেই কারণে কিছু লোক তার বিরুদ্ধে শ্রমিকদের উত্তেজিত করল। বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল না। ব্যাগ থেকে খাবারের কৌটো আর জলের বোতল বের করে এতোয়ারিকে মনে মনে ধন্যবাদ দিল সুভাষেন। তৃষ্ণায় যেন বুক অবধি শুকিয়ে গিয়েছে। খিদে বোধটা চলে গিয়েছিল। খাবার দেখে ফিরে এলো। সন্ধ্যা নামছে। চা বাগানের শেড ট্রিগুলোতে পাখিরা ফিরে এসে বিকট চিৎকার শুরু করেছে। কয়েকটা খরগোশ ছুটে চলে গেল। খাবারের ব্যাগটায় কিছু থেকে যাওয়ায় ফেলে দিতে পারেনি সুভাষেন। এখন নিজের জামা কাপড়ের ব্যাগটাকে খুব ভারী লাগছিল। আবছা আলোয় চা বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে দাঁড়িয়ে গেল। একটা বাচ্চা হাতিকে নিয়ে মা হাতি দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। তার চোখ সুভাষেনের দিকে, বেশ সতর্ক দৃষ্টি। সমস্ত শরীর যেন আচমকা অসাড় হয়ে গেল সুভাষেনের। পা ফেলার শক্তিটুকুও যেন নেই। কিন্তু মিনিট দুয়েক দেখার পর হাতি তার বাচ্চাকে নিয়ে পাশের চা বাগানের মধ্যে ঢুকে গেল। সুভাষেনের মনে হলো সে বুক ভরে বাতাস নিতে পারছে। পাতলা অন্ধকারে শুক্রার ঘরের সামনে পৌঁছে সুভাষেনের মনে হলো যেদিন সে এই চা বাগানে প্রথম এসেছিল সেদিন প্রায় এই সময়ে আশ্রয়ের খোঁজে এখানে এসেছিল। সেই সন্ধ্যায় আকাশেও মেঘ জমেছিল, প্রায় এখনকার মতোই। ভাঙাচোরা দরজাটা দড়ি দিয়ে বাঁধা। বোঝাই যাচ্ছে ঘরের মালিক এখনো ফিরে আসেনি। রাস্তায় কোনো লোকও দেখা যাচ্ছে না, যে কারণে আজ সারাটা দিন সে চা বাগানের ভিতরে লুকিয়ে রইল। সেই কারণেই তার এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়।
দড়ির বাঁধন খুলে ভিতরে ঢুকতেই মনে হলো এখন কেউ তাকে দেখতে পাবে না। একটা ভাঙাচোরা ঘর, যার সর্বাঙ্গে দুর্দশা জড়ানো। প্রথমবার পা দিয়েছিল প্রায় বাধ্য হয়েই। বৃষ্টি থামতে ঘর ছেড়ে গিয়েছিল, কারণ এরকম জায়গায় থাকা তার অভিজ্ঞতায় নেই। অথচ এখন মনে হচ্ছে দুপুরের পরেই প্রথম সে নিরাপদ বোধ করছে এই ঘরে এসে। কিন্তু ঘর অন্ধকার, সঙ্গে দেশলাই নেই। আলো জ্বালার চেষ্টা না করে অন্ধকারে পায়ে মেপে মেপে শুক্রার শোয়ার জায়গায় একপাশে বসে পড়ল। কিছুক্ষণ পরে আওয়াজটা কানে এলো। রাস্তায় কাঠের চাকার আওয়াজ হচ্ছে। ঘরের কাছে এসে সেটা থেমে গেল। তারপর দরজায় ক্যাঁচ শব্দ হলো এবং শুক্রার গলা শোনা গেল। কে? আমি, ডাক্তার দিদি। ওহ, এসে গিয়েছ? আমার খুব চিন্তা হচ্ছিল। ওরা তোমার বাংলোয় না পেয়ে কাজের লোকদের খুব মারধর করেছে। আমি হাঁটতে পারি না বলে কেউ সন্দেহ করেনি। আলো জ্বালতে গিয়েও থেমে গেল শুক্রা। অন্ধকারে দেখতে পাচ্ছ? একটু একটু। তাহলে আর আলো জ্বালবো না। দরজা ভিতর থেকে আটকে দিল সে। কিন্তু কেউ জোরে লাথি মারলে ওটা কোনো কাজে লাগবে না। কি হয়েছে বলো তো? সুভাষেন জিজ্ঞেস করল। কি আবার হবে? লোভ, টাকার লোভ। টাকার লোভ মানে? ওই 3টি পুরুষ আর 2টো মেয়ে মানুষকে টাকার লোভ দেখিয়ে পাঠানো হয়েছিল। তুমি ওদের ব্যবসা করতে দিলে না বলে তোমার উপর খুব রাগ। আমি তোমার কথা বুঝতে পারছি না, সুভাষেন অবাক হয়ে বলল। আরে, যারা মাদুলির ভিতর লাউয়ের বিচি ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে 50 টাকায় বিক্রি করবে আর গরিব লোকগুলো ভয় পেয়ে কিনবে ভেবেছিল, তাদের তো আর ব্যবসা হলো না। সাহেবের মার খেয়ে সব ধরা পড়ে গেল। ওরা ভেবেছিল একের পর এক চা বাগানে 2-3 জনকে টাকা দিয়ে এটা করিয়ে অন্যদের ভয় পাওয়াবে, তাহলে অনেক অনেক টাকা কামাতে পারবে। সর্বনাশ! ওদের তো শাস্তি হওয়া উচিত। পুলিশকে কেউ বলছে না কেন? শব্দ করে হাসল শুক্রা। পুলিশকে তো ওরা টাকা দিচ্ছে। আমি বাস স্ট্যান্ডে সারাদিন বসে থাকি, তো সব শুনতে পাই। তোমার কি খিদে পেয়েছে? না। মাথা নাড়ল সুভাষেন। আমি অন্য ম্যানেজারদের সঙ্গে কথা বলতে চাই। কাউকে পাবে না, সবাই পালিয়েছে। সারাদিন বাগানের কাজ বন্ধ হয়েছিল। ওরা লোক খেপিয়ে ফ্যাক্টরির সামনে মিটিং করছে। তোমাকে ইংরেজদের দালাল বলে গালি দিয়েছে। আমার মনে হয় তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। কয়েকদিন পরে সব ঠান্ডা হয়ে গেলে আবার এসো, শুক্রা বলল। মাথা নিচু করে একটু ভাবল সুভাষেন। কথাটা ঠিক বলছে। উত্তেজিত হয়ে মানুষ যা করে উত্তেজনা চলে গেলে তা ভাবতে পারে না। এই মুহূর্তে এখানে থাকলে সে বিপদে পড়তে পারে। আবার শুক্রার এই ঘরে তার পক্ষে থাকা সম্ভবও নয়। শুক্রা জিজ্ঞেস করল, কি করবে? মাথা নাড়ল সুভাষেন। বুঝতে পারছি না। এখান থেকে 8 মাইল দূরে রেল স্টেশন আছে। রাত 3টের সময় আসাম থেকে একটা ট্রেন এসে ওখানে থামে, শিলিগুড়ি পর্যন্ত যায়। 8 মাইল রাস্তা হাঁটতে পারবে? শুক্রা জিজ্ঞেস করল। এছাড়া যখন কোনো উপায় নেই, তখন মাথা নেড়ে হ্যাঁ বলল সুভাষেন। বাইরে বেরিয়ে শুক্রা বলল, তুমি বাঁ দিকের রাস্তায় হাঁটতে শুরু করো। আমি 10-15 মিনিট পরে আসছি। তোমার ব্যাগ আমার কাঠের গাড়িতে তুলে দাও। ব্যাগ কাঠের গাড়িতে তুলে দিয়ে রাস্তার দিকে তাকালো। ফিকে অন্ধকারে 2 হাতের বেশি দেখা যাচ্ছে না। পিছন থেকে শুক্রা বলল, হাঁটতে শুরু করো, ভয় পেও না। কিছুক্ষণ হাঁটতেই শেয়ালের ডাক কানে এলো। কিছুটা যেতেই সামনের পথ ডিঙিয়ে দৌড়ে চলে গেল কোনো প্রাণী। খুব ভয় পেয়ে গিয়েছিল সুভাষেন। দুপাশে ঘন জঙ্গল, চা বাগানের এলাকা শেষ হয়ে গিয়েছে। সে আবার পথ চলতে শুরু করলো। হঠাৎ বাঁদিকের জঙ্গল থেকে গাছের ডাল ভাঙার আওয়াজ ভেসে এলো। গলা শুকিয়ে গেল সুভাষেনের। সে মরিয়া হয়ে পা ফেলতেই ঘর ঘর আওয়াজ শুনতে পেল। খুব ক্ষীণ, পিছন থেকে ভেসে আসছে। আওয়াজটা যে শুক্রার কাঠের গাড়ির চাকার, তা অনুমান করে ধাতস্থ হলো। তাহলে লোকটা মিথ্যে কথা বলেনি। হঠাৎ তার মনে হলো, একটা প্রতিবন্ধী মানুষ যদি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে যারা শরীরে প্রতিবন্ধী নয় তারা এত হিংস্র হয় কেন? ক্রমশ শব্দটা এগিয়ে আসছে। ভয়ে হাঁটার জন্য রাস্তাটা কখন কেমন করে ফুরিয়ে গেল বুঝতে পারেনি সুভাষেন। ভাঙা চাঁদ আকাশে উকি মারায় অন্ধকার হালকা হয়েছে। তার আলোয় চকচকে রেল লাইন দেখতে পেল সে। দেখা মাত্র শরীর উৎসাহিত হলো।
স্টেশনের দিকে এগিয়ে যেতে সুভাষেন দেখল শুক্রা তার পাশে চলে এসেছে। একগাল হেসে সে বলল, তোমার ব্যাগটা। সুভাষেন ব্যাগটা কাঠের গাড়ি থেকে নামিয়ে নিল। আচ্ছা, আমি ফিরে যাচ্ছি। কথাগুলো বলে কাঠের চাকার গাড়ি ঘুরিয়ে চলে গেল শুক্রা। পাথরের মতো দাঁড়িয়ে রইল সুভাষেন। দেখলো কাঠের গাড়িটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে। একটি নুয়ে পড়া শরীর নৌকোর লগি ঠেলার মতো তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। হঠাৎ ঝনঝনিয়ে ঘন্টা বেজে উঠল চরাচরকে চমকে দিয়ে। ট্রেন আসার সংকেত। হেসে ফেলল সুভাষেন। জীবনের সবকিছু যদি এভাবে সংকেত দিয়ে আসতো। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়াতরু এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে আমরা সমরেশ মজুমদারের লেখা পড়ব না শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়ব, সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।